আজকের এই বিশ্লেষণে সবাইকে স্বাগতম। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন একেবারে সাধারণ দেখতে একটা পাথরের টুকরো কিভাবে আধুনিক পৃথিবীর সবচেয়ে শক্তিশালী একটা এনার্জি সোর্সে পরিণত হলো? হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজ আমরা কথা বলছি ইউরেনিয়াম নিয়ে। মাটির তলার একটা নিরীহ খনিজ থেকে কিভাবে মানব সভ্যতার চেহারাটাই পাল্টে গেল, চলুন সেই রোমাঞ্চকর জর্নিটা একটু এক্সপ্লোর করি। তো চলুন একেবারে গোড়া থেকে শুরু করা যাক। আমাদের প্রথম সেকশন, দ্য ম্যাজিক রক। এই অদ্ভুত মৌলটার যে একটা কনফিউজিং ডুয়াল নেচার বা দ্বৈত সত্তা আছে, সেটা নিয়েই প্রথমে একটু ঘাটাঘাটি করা যাক। ভাবলে সত্যিই অবাক লাগে, তাই না? একটা সাধারণ পাথরের ভেতর কতটা বৈপরীত্য লুকিয়ে থাকতে পারে। একদিকে এটা একটা আস্ত শহরকে বছরের পর বছর ধরে টানা আলো দিয়ে যেতে পারে, আবার অন্যদিকে চোখের পলকে একটা শহরকে পৃথিবীর মানচিত্র থেকে পুরোপুরি মুছে ফেলার মতো ভয়ঙ্কর ক্ষমতাও এর আছে। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা কি জানেন? এই ইউরেনিয়াম দিয়ে যে বিদ্যুৎ বানানো যায় বা পারমাণবিক বোমা তৈরি করা যায়, সেটা জানার অনেক আগে এর ব্যবহারটা ছিল একেবারেই অন্যরকম। মানে শুধু কাচের পাত্রের সৌন্দর্য বাড়াতে এটা ব্যবহার করা হতো। কারণ আল্ট্রাভায়োলেট বা অতি বেগুনি রশ্মি পড়লে এই ইউরেনিয়াম মেশানো কাঁচ থেকে দারুণ একটা উজ্জ্বল সবুজ আলো বেরোত। কে জানত ওই সুন্দর সবুজ আলোর পেছনেই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী একটা দানব লুকিয়ে আছে। ফাইন্ডিং পিওর ইউরেনিয়াম। বিজ্ঞানীরা ঠিক কিভাবে এই ঘুমন্ত দৈত্যটাকে খুঁজে বের করলেন তা বুঝতে হলে আমাদের একটু ইতিহাসের পাতা উল্টে দেখতে হবে। এই টাইমলাইনটা একটু খেয়াল করুন, পুরো জার্নিটা দারুণভাবে বোঝা যায়। ১৭৮৯ সালে জার্মান রসায়নবিদ মার্টিন হেনরিক ক্ল্যাপরোথ একটা কালো পাউডার পান। সদ্য আবিষ্কৃত গ্রহ ইউরেনাসের নামানুসারে তিনি এর নাম দেন ইউরেনিয়াম। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো, ওটা কিন্তু পিওর ইউরেনিয়াম ছিল না। বিশুদ্ধ ইউরেনিয়াম পেতে অপেক্ষা করতে হয়েছিল পাক্কা ৫২ বছর। ১৮৪১ সালে ইউশিন মেলচিওর পেলিগট প্রথমবারের মতো রূপালী ধূসর রঙের বিশুদ্ধ ইউরেনিয়াম আলাদা করেন। এর পরের মাইলফলকটা আসে ১৮৯৬ সালে, যখন হেনরি ব্যাকেরেল এর রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন। আর এই পুরো গল্পের সবচেয়ে বড় ক্লাইম্যাক্সটা আসে ১৯৪৮ সালে, যখন অটো হ্যান আর ফ্রিটজ স্ট্রেসম্যান প্রথম ফিশন বা পরমাণু বিভাজন ঘটাতে সক্ষম হন। দ্য অ্যাক্সিডেন্টাল রেস। চলুন দেখি এই দীর্ঘ যাত্রাপথে বিজ্ঞানীদের কিভাবে একটা বিশাল বড় হ্যাপি অ্যাক্সিডেন্ট বা অপ্রত্যাশিত আনন্দের সম্মুখীন হতে হয়েছিল। গল্পটা ১৮৯৬ সালের। হেনরি বেকারেলের ধারণা ছিল ইউরেনিয়াম থেকে এক্স-রে বের হওয়ার জন্য মনে হয় সূর্যের আলোর দরকার। তো তিনি ইউরেনিয়াম পটাশিয়াম সালফেট নিয়ে একটা এক্সপেরিমেন্ট করতে গেলেন। কিন্তু বাধা সাধল আকাশ, টানা ময়গলা আবহাওয়া। বিরক্ত হয়ে তিনি ওই পাথরটাকে কিছু ফটোগ্রাফিক প্লেটের সাথে একটা অন্ধকার ড্রয়ারে রেখে দিলেন। ১ মার্চ যখন প্লেটগুলো ডেভেলপ করা হলো, তখন ঘটল এক ম্যাজিক। দেখা গেল ঘুটঘুটে অন্ধকারে থাকার পরও প্লেটগুলোতে স্পষ্ট গভীর কালো দাগ তৈরি হয়েছে। মানে ওই মেঘলা দিনগুলোই প্রমাণ করে দিল যে না, সূর্যের আলোর কোনো দরকার নেই। এই পাথরটা একেবারে নিজে থেকেই ভেতর থেকে এক শক্তিশালী আর অদৃশ্য রশ্মি বের করে চলেছে। জাস্ট আনবিলিভেবল। এই ঘটনার পরপরই সিনে এলেন মেরি আর পিয়েরে কুরি। তারা দেখলেন বিশুদ্ধ ইউরেনিয়ামের চেয়ে পিচ ব্লেন্ড নামের আকরিকটা বহুগুণ বেশি তেজস্ক্রিয়। আর এই সূত্র ধরেই তারা আবিষ্কার করে বসলেন পোলোনিয়াম আর রেডিয়াম। আচ্ছা, এই যে আমরা রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা শব্দটা ব্যবহার করছি, এটা কিন্তু এই কুরি দম্পতিরই দেওয়া। ভাবলে অবাক হতে হয়, মাত্র ০.১ গ্রাম রেডিয়াম ক্লোরাইড জোগাড় করতে তারা টানা ৩ বছর ধরে কয়েক টন আকরিক ঘেটেছিলেন। এটা আক্ষরিক অর্থেই ঘরের গাদায় সূচ খোঁজার মতো একটা ব্যাপার ছিল। ডেডিকেশন একেই বলে, তাই না? স্প্লিটিং দি অ্যাটম। ১৯৩০-এর দশকে নিউট্রন নামের একটা কণা আবিষ্কার হওয়ার পর এই পুরো রহস্যটা এক নতুন মোড় নেয়। বলা যায় পারমাণবিক শক্তির দরজাটা এখানেই খুলে যায়। এই স্লাইডের কোটেশনটা একটু খেয়াল করুন। অটো হ্যান আর ফ্রিটজ স্ট্রেসম্যান যখন ইউরেনিয়ামের দিকে নিউট্রন ফায়ার করলেন, রেজাল্ট দেখে তারা আক্ষরিক অর্থেই হাঁ হয়ে গিয়েছিলেন। তারা আসলে অন্য কিছু একটা আশা করছিলেন, কিন্তু ভুল করে তৈরি করে ফেললেন বেরিয়াম, যার পারমাণবিক ভর ইউরেনিয়ামের প্রায় অর্ধেক। অটো হ্যানের সেই বিখ্যাত উক্তি, একজন রসায়নবিদ হিসেবে আমাকে মানতেই হচ্ছে যে এটা বেরিয়াম, কিন্তু পদার্থবিজ্ঞান অনুযায়ী এটা একেবারে অসম্ভব। মানে একটা পরমাণু ভেঙে অর্ধেক হয়ে যাবে, এটা তখন পর্যন্ত কেউ কল্পনাই করতে পারেনি। আর ঠিক এই কনফিউশনের জায়গাতেই জট খুললেন প্রখ্যাত পদার্থবিদ লিজা মাইটনার। তিনি একেবারে নিখুঁত গাণিতিক প্রমাণ দিয়ে দেখালেন যে হ্যাঁ, একটা নিউট্রনের আঘাতে ইউরেনিয়ামের নিউক্লিয়াসটা আসলেই দুটুকরো হয়ে গেছে। এই প্রসেসটারই নাম হল নিউক্লিয়ার ফিশন। এর ফলে পরমাণু অবিভাজ্য বা অ্যাটম ভাঙা যায় না, এই পুরনো বিশ্বাস একেবারে ভেঙে চুরমার হয়ে গেল। আর প্রমাণ হলো যে হারিয়ে যাওয়া ভর বিপুল একটা শক্তিতে কনভার্ট হয়ে যায়। এই যুগান্তকারী আবিষ্কারের জন্যই ১৯৪৪ সালে অটো হ্যান রসায়নে নোবেল পুরস্কার পেয়েছিলেন। দ্য থ্রি আইসোটোপস।
ফিশন আসলে কিভাবে আমাদের পৃথিবীকে পাওয়ার আপ করে সেটা বুঝতে হলে এবার আমাদের একটু ইতিহাসের পাতা থেকে বেরিয়ে পারমাণবিক রসায়নের দিকে ফোকাস করতে হবে। টেবিলটা দেখলেই আইসোটোপের ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাবে। প্রকৃতিতে ইউরেনিয়ামের মূলত 3টে রূপ থাকে, U234, U235 আর U238। খেয়াল করে দেখুন, এই 3টেতেই কিন্তু প্রোটন সংখ্যা একদম সেম, 92। কিন্তু নিউট্রন সংখ্যাগুলো আলাদা। আর এই নিউট্রনের নাম্বারে একটু এদিক সেদিক হওয়ার কারণে ওদের পারমাণবিক ভর বদলে যায় আর একটা আইসোটোপ এক রকম আচরণ করে। কিন্তু ডোনাট চার্টটার দিকে তাকালে একটা বেশ হতাশাজনক রিয়ালিটির সামনে আসে। নিউক্লিয়ার পাওয়ারের জন্য আমাদের যে আইসোটোপটা সবচেয়ে বেশি দরকার, অর্থাৎ U235, প্রকৃতিতে সেটা আছে মাত্র 1%-এরও কম। প্রিসাইজলি বললে মাত্র 0.72%। আর বাকি প্রায় পুরো 99%-এর বেশি জায়গায় দখল করে বসে আছে ওই U238। এখন প্রশ্ন আসতেই পারে, এত U238 থাকতে আমরা সেটা ব্যবহার করতে পারছি না কেন? রিজনটা হলো, U238 একটা নিউট্রন শোষে নিয়ে প্লুটোনিয়ামে পরিণত হয় ঠিকই, কিন্তু কোনো হিট বা তাপ তৈরি করে না। অন্যদিকে U234 এতটাই রেয়ার, মানে মাত্র 0.005%, যে খনি থেকে তোলাটা কোনোভাবেই ইকোনমিক্যাল না। আর তাছাড়া এটা মারাত্মক রকমের রেডিও অ্যাক্টিভ, তাই রিঅ্যাক্টরে ব্যবহার করাটাও হাইলি আনস্টেবল আর রিস্কি। সো দিন শেষে ওই অতি সামান্য পরিমাণ U235ই আমাদের একমাত্র ভরসা। দ্য চেইন রিয়াকশন। চলুন এবার আমাদের আলোচনার সবচেয়ে থ্রিলিং পার্টে ঢোকা যাক। ওই রেয়ার U235 ঠিক কিভাবে এত বিপুল শক্তিতে পরিণত হয়, সেটাই এখন দেখব। স্টেপগুলো খেয়াল করুন, ফিশন প্রসেসটা একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে একটা সিঙ্গল নিউট্রন প্রচণ্ড বেগে এসে একটা U235 পরমাণুকে ধাক্কা মারে, ফলে পরমাণুটা এক মুহূর্তের জন্য হাইলি আনস্টেবল U236-এ পরিণত হয়। এরপর জাস্ট কয়েক ন্যানোসেকেন্ডের মধ্যে এটা স্প্লিট হয়ে বেরিয়াম আর ক্রিপ্টন তৈরি করে। আর মজার ব্যাপার হলো, এই ভাঙনের সময় অতি সামান্য একটু ভর একেবারে হাওয়া হয়ে যায়। আইনস্টাইনের সেই বিখ্যাত E=mc² সূত্রটা মনে আছে তো? ওই হারিয়ে যাওয়া পারমাণবিক ভরটাই ইনস্ট্যান্টলি কনভার্ট হয়ে তৈরি করে প্রচণ্ড তাপশক্তি। কিন্তু পারমাণবিক শক্তির আসল ম্যাজিকটা কিন্তু একটা পরমাণু ভাঙার মধ্যে নেই। আসল রহস্যটা লুকিয়ে আছে এই ছোট্ট একটা নাম্বারের মধ্যে, 3। হ্যাঁ, স্প্লিট হওয়ার সময় ঠিক কয়টা এক্সট্রা নিউট্রন বেরোচ্ছে, এই একটা ম্যাজিক ফিগারের ওপরই ডিপেন্ড করছে পুরো নিউক্লিয়ার পাওয়ারের কনসেপ্ট। ব্যাপারটা হচ্ছে, একটা পরমাণু যখন ভাঙে তখন সেটা থেকে 3টে ফ্রি নিউট্রন ঠিক বুলেটের মতো ছিটকে বের হয়। সে 3টে বুলেট গিয়ে আশেপাশের আরও 3টে U235 পরমাণুকে আঘাত করে। সেখান থেকে বের হয় 9টা নিউট্রন। সে 9টা গিয়ে হিট করে আরও পরমাণুকে, বের হয় 27টা নিউট্রন। বুঝতেই পারছেন কি লেভেলে চেইন রিয়াকশন হচ্ছে। এই পুরো প্রসেসটা মাত্র কয়েক মিলিসেকেন্ডের মধ্যে এক্সপোনেনশিয়ালি বাড়তে থাকে। একটা মাইক্রোস্কোপিক ভাঙন চোখের পলকে রূপ নেয় অকল্পনীয় এক তাপশক্তির বিস্ফোরণে। তো ব্যাপারটা দাঁড়াচ্ছে, মানবজাতি প্রকৃতির অন্যতম বড় একটা কোড ক্র্যাক করে ফেলেছে। আমরা এমন এক শক্তির চাবিকাঠি পেয়েছি যা দিয়ে আমাদের শহরগুলোকে বছরের পর বছর আলো ঝলমলে করে রাখা যায়, আবার চাইলে চিরতরে মুছেও ফেলা যায়। ইউরেনিয়ামের এই যে অদৃশ্য আগুন, এটাকে আমরা ভবিষ্যতে কিভাবে ব্যবহার করব? এটা কি আমাদের আশীর্বাদ হবে নাকি অভিশাপ? সিদ্ধান্তটা কিন্তু সম্পূর্ণ আমাদের হাতেই। আজকের এই আলোচনায় সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আশা করি প্রকৃতির এই অসীম ক্ষমতা আর আমাদের হাতে থাকা অপরিসীম দায়িত্ববোধ নিয়ে আজ নতুন করে কিছু ভাবার খোরাক পাওয়া গেল।